বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ইলেকট্রন বিন্যাস নিয়ে কিছু কথা বলবো। আর ইলেকট্রন বিন্যাসের কতগুলো নিয়ম আছে। এই নিয়মের মধ্যে আমরা তিনটা নীতির কথা জানি ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত। তার মধ্যে হচ্ছে আউফবাউ নীতি, পরিবর্জন নীতি এবং হুন্ডের নীতি। তো আজকে আমি তোমাদের সামনে আউফবাউ নীতি নিয়ে কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, যাতে করে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আউফবাউ নীতি থেকে যত ধরনের কোশ্চেন আসে সকল কোশ্চেনের আনসার করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। আজকের পড়ার বিষয় হচ্ছে কি, আউফবাউ নীতি। আউফবাউ শব্দটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ উপরের দিকে অগ্রসর হওয়া। মানে কি? মানে হচ্ছে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, আমরা সবাই জানি যে পর্যায় সারণীতে 118টি মৌল আছে এবং প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। তো প্রত্যেকটা পরমাণুর মধ্যে যতটি প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে, ইলেকট্রন থাকে। আর এই ইলেকট্রনগুলা তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো আমরা আজকে দেখব যে ইলেকট্রনগুলো আসলে কিভাবে কোন কক্ষপথে কোন উপশক্তি স্তরে থেকে কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেই সম্পর্কিত যে নীতিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আউফবাউ নীতি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের একদম মৌলিক একটা নীতি হচ্ছে কি, আউফবাউ নীতি, যেটা অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাদের অবশ্যই এই নীতিটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো আমি বলতেছিলাম যে আউফবাউ শব্দটা একটা জার্মান শব্দ। আসলে এর অর্থ হচ্ছে কি, যে নিচ থেকে উপরের দিকে ওঠা। অর্থাৎ আমরা জানি ইলেকট্রনগুলা নিউক্লিয়াস থেকে যে শক্তি স্তরগুলো আমরা হিসেব করি, যেমন নিউক্লিয়াসের কাছের শক্তি স্তরটাকে আমরা প্রথম শক্তি স্তর, তারপরেরটাকে দ্বিতীয় শক্তি স্তর, তারপরেরটাকে তৃতীয় শক্তি স্তর, এরকমভাবে শক্তি স্তরগুলোকে হিসেব করে থাকি। ঠিক তেমনিভাবে ইলেকট্রনগুলোও প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা জানি প্রত্যেকটা শক্তি স্তরের আবার কিছু উপশক্তি স্তর আছে। তো ওই ইলেকট্রনগুলো সাধারণত আসলে শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে ঘুরতেছে আমরা সেই জিনিসটা জানবো হচ্ছে এই আউফবাউ নীতির মাধ্যমে। তো নীতিটা কি? নীতিটা হলো, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন অরবিটালে পূর্ণ করতে থাকবে। এটা দ্বারা আমরা আসলে কি বুঝলাম? যেমন মনে করো তুমি যদি সিঁড়ি দিয়ে উপরে উঠতে চাও, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সবার নিচের যে সিঁড়িটা আছে সেটাতে পা ফেলতে হবে। তো তুমি কিন্তু ইচ্ছা করলেই প্রথম সিঁড়িটাতে পা না দিয়ে 4 নম্বর বা 5 নম্বর সিঁড়িতে পা দিতে পারবা না। ঠিক তেমনিভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও আমরা যে কোনো শক্তি স্তরে আগে ইলেকট্রনগুলোকে প্রবেশ করাতে পারবো না। ইলেকট্রন বিন্যাসগুলা করার জন্য ইলেকট্রনকে প্রথমে সবচেয়ে কম যে শক্তি স্তর, অর্থাৎ সবচেয়ে কম যে শক্তি স্তর অর্থাৎ নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তারপর নিম্ন শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলো আছে এই উপশক্তি স্তরগুলা বা অরবিটালগুলা পূর্ণ করার পর পরবর্তী উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটাই হচ্ছে মূলত আউফবাউ নীতি। তো এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন শক্তি স্তরের শক্তি কত, বা কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা উচ্চ শক্তি স্তর? তার জন্য আমাদেরকে আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, আমরা জানি যে অরবিটালের শক্তি হিসাব করার জন্য যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে n+l এর নিয়ম। অর্থাৎ n+l এর মান বসিয়ে আমরা শক্তি স্তরের যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর শক্তি হিসেব করতে পারি। চলো আমরা এবার অরবিটালের শক্তি কীভাবে হিসেব করে সেই জিনিসটা দেখব n+l এর নিয়মের মাধ্যমে। তো এখানে বলে রাখি n এবং l এর পরিচয়টা কি। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা কোয়ান্টাম সংখ্যা যে ক্লাসটা ছিল সেই ক্লাসে বিস্তারিত বলে আসছি যে আসলে n কি, l কি। তারপর আবার বলতেছি যে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে হচ্ছে শক্তি স্তর, যেমন 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, এগুলো হচ্ছে n এর মান। আর শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো থাকে সেই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় l এর সাহায্যে।
তো এখন বিভিন্ন আমরা জানি 4টা অরবিটাল আছে, 4টা অরবিটালের জন্য এল এর মানও ভিন্ন ভিন্ন হয়। আমরা দেখিনি আসলে 4টা অরবিটালের জন্য এল এর মানগুলা কি হয়। তো এন এর মান আমরা বলছি যে এন এর মান আমরা জানবো হচ্ছে কি শক্তিস্তর থেকে। যদি আমরা প্রথম শক্তিস্তরের কথা বলি তাহলে এন এর মান হবে 1, দ্বিতীয় শক্তিস্তরের কথা বললে এন এর মান হবে 2, তৃতীয় শক্তিস্তরের ক্ষেত্রে এন এর মান 3, চতুর্থ শক্তিস্তরের ক্ষেত্রে 4, এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে থাকবে। অর্থাৎ শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এন এর মানও বৃদ্ধি পেতে থাকবে। তো এখন আসো এল এর মানগুলো আমরা একটু হিসেব করে দেখি যে এল এর মানগুলো কি। এই মানগুলো কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যা থেকেই হিসেব করে আসছি। আমরা যখন কোয়ান্টাম সংখ্যার ক্লাস করছি তখন আমরা ওই ক্লাসের মধ্যে বলছি যে এল এর মানগুলা কিভাবে মানগুলা বের করতে হয়। তো এখানে আমি সংক্ষেপে লিখে দিলাম যে এল এর মান কিভাবে আমরা লিখব। এস অরবিটালের জন্য বা এস উপশক্তি স্তরের জন্য আমাদের এল এর মান হবে 0, পি অরবিটালের জন্য হবে 1, ডি এর জন্য হবে 2, এফ এর জন্য হবে 3। এই মানগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো শক্তি হিসেব করার জন্য আমাদের এগুলো কাজে লাগবে। তাহলে চলো আমরা এখন দেখি। আমরা এখন দুইটি শক্তি স্তরের মানে অরবিটালের শক্তি হিসেব করব। যেমন আমি এখানে লিখছি 3D এবং 4s। 3D একটা অরবিটাল এবং 4s একটা অরবিটাল। এখন এই দুইটা অরবিটালের শক্তি আমরা হিসাব করে দেখব n+l এর মাধ্যমে। চলো 3D অরবিটালের জন্য আমরা প্রথমে লিখব n+l এর মান। তো এখানে 3Dর ক্ষেত্রে n এর মান কত আমি প্রথমে বলে দিছি যে n এর মানটা হবে শক্তি স্তর। তাহলে এখানে 3D দ্বারা আমরা কি বোঝাচ্ছি, 3 মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে n এর মান এখানে কত 3, আর d হচ্ছে এখানে মূলত অরবিটাল। এই d এর জন্য l এর মানটা কত আমি একটু আগে দেখে আসছি যে d এর জন্য l এর মান হচ্ছে কত 2। তাহলে আমরা যদি এখানে বসাই, যেমন এই যে n+l, তো n এর মান হচ্ছে কত এখানে 3, আর d এর জন্য এই যে d এর জন্য l এর মান হচ্ছে কত 2। তাহলে বসাইলে মানটা আসলো কত 5। তার মানে 3D অরবিটালের শক্তি হচ্ছে কত 5 বা 5। তো এখন আমরা দেখব 4s এর জন্য কত হয়। তাহলে 4s অরবিটালের জন্য একদম সহজভাবে কিন্তু জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। যেমন 4s দ্বারা আমরা কি বোঝাচ্ছি, 4s দ্বারা বোঝাচ্ছি এখানে 4 হচ্ছে কি শক্তি স্তরের সংখ্যাটা হচ্ছে কত এখানে 4, অর্থাৎ চতুর্থ কক্ষপথ। আর s এর জন্য l এর মান কত হচ্ছে 0। এটা আমরা একটু আগে দেখে আসছি যে n = 4 আর l = কত এখানে 0। তাহলে আমরা যদি মান বসাই তাহলে এখানে কত আসতেছে 4। তার মানে 4s অরবিটালের জন্য শক্তির মান হচ্ছে কত 4। তাহলে এখন তোমরাই বলো যে কার শক্তি বেশি কার শক্তি কম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই n+l এর নিয়ম থেকে দেখতে পাইতেছি 3D এবং 4s এর মধ্যে 4s অরবিটালের শক্তির মান কম। তাহলে আমরা আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s, যেহেতু 4s এর শক্তি কম। তো এই ধরনের প্রশ্নটা একটা অনুধাবনমূলক প্রশ্নেও এরকম একটা প্রশ্ন এসে থাকে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন। তাহলে তার উত্তরটা কিন্তু এটাই সেম, এই উত্তরটাই তোমরা লিখবা। তো এখন আমরা আরও দুইটা অরবিটালের ক্ষেত্রে হিসাব করব। যেমন 2p এবং 3s অরবিটালের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 2p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে কত এখানে 2, l এর মান হচ্ছে কত 1, p এর ক্ষেত্রে l এর মান হয় 1। তাহলে এখানে মান বসানোর পর মানটা আসতেছে কত 3। 2p এর জন্য শক্তির মান আসতেছে কত 3। এখন দেখব আমরা 3s এর জন্য। 3s এর জন্য n+l এর ক্ষেত্রে কত আসে, n এর মান হচ্ছে 3 আর s এর জন্য l এর মান হচ্ছে কত 0। তাহলে এটার মানও আসতেছে 3। এখন দেখো একটা বিষয় এখানে যে দুইটা শক্তির মান কিন্তু সমান হয়ে গেছে, অর্থাৎ 2p এবং 3s অরবিটালের শক্তি সমান। তো এখন যদি শক্তি সমান হয় তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, এটা একটা কোশ্চেন। তো আসলে এই কোশ্চেনটার উত্তর তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। যেমন আমরা প্রথমে আহ্বান নীতিতেই বলছিলাম যে প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। তাইলে এখন বলো তো 2p এবং 3s এর মধ্যে কোনটি নিম্ন শক্তির? তো অবশ্যই 2p হচ্ছে নিম্ন শক্তির। কেন? কারণ এখানে 2p দ্বারা আমরা কি বোঝাচ্ছি, 2p দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এটা দ্বিতীয় কক্ষপথের p অরবিটাল, আর 3s দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের s অরবিটাল বা s উপর শক্তি স্তর যেটাই বলি। তাহলে এখন দেখো 2p হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের আর 3s হচ্ছে তৃতীয় শক্তি স্তরের। তো এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি যে ইলেকট্রন প্রথমে
2p অরবিটালেই প্রবেশ করবে, কারণ এখানে n এর মান হচ্ছে 2pর ক্ষেত্রে n এর মান হচ্ছে 2 আর 3s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3। তাহলে আমরা জানি যার n এর মান ছোট, যখন মনে রাখবা তোমরা যখন অরবিটালের শক্তি হিসেব করতে গিয়ে দেখবা যে যার n প্লাস l এর মান যখন দুইটা সমান আসবে, যেমন এখানে 2p এবং 3s এর মান সমান আসছে, তখন তোমরা কি করবা, যার n এর মান ছোট সেই অরবিটালটাকে আগে দিবা। এটাই হচ্ছে নিয়ম, কারণ নিম্ন শক্তি স্তর। তাহলে আমরা এখানে বলতে পারি 2p এবং 3s এর মধ্যে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, যেহেতু শক্তি সমান তারপরও কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে 2pতে। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা এই শক্তি স্তরগুলার মধ্যে যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোকে যদি আমরা শক্তির ক্রমানুসারে অরবিটালগুলোকে লিখি, তখন কি হবে দেখো, প্রথমে হবে 1s, তারপরে হবে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, 3pর পরে আসবে 4s। আমরা এই দুইটা জিনিস দেখছি যে 3d এবং 4s এর শক্তি হিসেব করে দেখছি যে 4s এর শক্তি কম, এজন্য 4s আগে আসছে। ঠিক একই রকমভাবে দেখো 2p এবং 3s এর ক্ষেত্রে আমরা হিসাব করছিলাম শক্তির মান সমান, কিন্তু দ্বিতীয় শক্তি স্তর এখানে n এর মান ছোট, এই জন্য এটা আগে আসছে। তো এইভাবে আসলে শক্তি স্তর শক্তিগুলা হিসেব করে তোমরা কি করতে পারবা, ইলেকট্রনগুলোকে বিন্যাস্ত করতে পারবা। তো এখানে আমি একটা অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা লিখে দেখাইছি যে আসলে কীভাবে ইলেকট্রন বিন্যাসগুলো লিখবা। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে এরকমভাবে। প্রথমে হচ্ছে নিম্ন শক্তি স্তর 1, আর 1 নম্বর শক্তি স্তরের উপস্তর একটি s, তাহলে 1s2। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা ক্লাসে আমরা বলে আসছি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডিতে সর্বোচ্চ 10টি, এফে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি 1s2, 2s2, 2p4, তাহলে 2 4 4 4 8, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 8টি। তো এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আর এই ইলেকট্রন বিন্যাসের এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে মূলত আউফবাউ নীতি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমি হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।